বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে বিশ্বমানে করার পরিকল্পনাকে পাখির চোখ করে এগিয়ে চলেছে প্রাইভেট নার্সিং হোমস ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন কলকাতা প্রেস ক্লাবে প্রাইভেট নার্সিং হোম ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক আলোচনা শিবিরে অংশগ্রহণ করেন এই সংস্থার শীর্ষকর্তা। এই আলোচনার মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়ন, কীভাবে ব্যক্তি প্রতিষ্ঠান ও প্রশাসনের মধ্যে সমন্বয় তৈরি করে একটি ইতিবাচক পরিবর্তন আনা যায় তা নিয়ে গঠনমূলক মত বিনিময়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা চিকিৎসক, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, নীতি নির্ধারক ও সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধি ও গণমাধ্যমকারীরা। প্রাইভেট নার্সিংহোম ওনার্স ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী 2026 সালের মধ্যে এমন একটি সমন্বিত আধুনিক স্বাস্থ্য পরিষেবার কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার জন্য নিজের জেলা বা রাজ্যের বাইরে না যেতে হয়। আমি তোমাদের লোক সঞ্জয় বাবুকে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে আবেদন জানাই। আমি নিজে বরণ করব। আমি প্রত্যেককে অনুরোধ করব, বিশেষ করে 50% লোকের জন্য করে দিলে কিভাবে গভর্নমেন্ট করতে পারতো আমি জানি না, সেখানে দুর্নীতি থাকতো কিনে যাই না। আমরা সেই 50% লোকের কথা ভাবছি। কোন সেই 50% লোক? যারা পয়সার অভাবে ডাক্তারের কাছে যেতে পারে না, ওষুধের দোকান থেকে ওষুধ কিনে, যারা টেস্ট বললে টেস্ট করাতে পারে না, বলে আমাকে দুটো ওষুধ দিয়ে দাও, না ডাক্তার দিতে চাইলে বা কেউ না দিতে চাইলে জড়িবুটি, স্যার বসুন আপনার জন্য ওয়েট করছি, জড়িবুটি তখন নিয়ে তারা খায়। এই 50% মানুষ নৈতিক দায়বদ্ধতায় আমরা ট্রিটমেন্ট দিতে চাইছি রাজ্য সরকারের সহায়তায়, এই প্রকল্পগুলি সহায়তায়। আর কর্পোরেট সেক্টর গুলো রয়েছে, তারা আর 50% মানুষের দায়িত্ব নেই। অসুবিধা তো কিছু নেই। আমরা অ্যাসোসিয়েশনের কথা ভাবে ঠিক করেছি 2026-এর মধ্যে এখানে একটি কর্পোরেট হসপিটাল আমরা চালু করব। প্রথম আমরা লিস্ট দিয়ে চালু করব এবং 2028-এর মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ ওয়েস্ট বেঙ্গলের হসপিটাল আমরা কলকাতাতে চালু করবই। আমরা রিফারেল সিস্টেম চালু করব, অ্যাসোসিয়েশন কথা ভাবে কোনো বেডকে ফাঁকা রাখবো না। যেমন সুস্বাস্থ্যের জন্য আমরা ট্রিটমেন্ট দেবো, আমাদের যার যেটা নেই গভর্নমেন্টকে অনুকরণ করে আমরা রিফারেল, হ্যাঁ প্রফিটের কিছু অংশ অন্য নার্সিংহোম নেবে, আমরা একটা মোবিলাইজ কস্ট করি, 15% খরচ দেবো। কে কি করলো, কে কি ভাবলো, আমার কিছু এসে যায় না। আমার বক্তব্য সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। তাই জন্য আমার এই 1 কোটি মানুষকে কাজে লাগাতে হবে যারা জব পায়নি, সারাদিন ভাবছে। এই মানসিকতা নিয়েই আজকের এই সম্মেলন বা অনুষ্ঠান আমরা সূচনা করব। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি মাননীয় জজ সাহেবকে, আমাদের খুব প্রিয়, তিনি এখন রিটায়ার করেছেন, ওনাদের রিটায়ার হয় না, সমাজের জন্য কাজ করব এই দায়বদ্ধতায় যখনই আমরা অনুষ্ঠান করি উনি আসেন। আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ছিলেন, এখন চেয়ারে না থাকলেও গ্রাম বাংলার হসপিটাল কি করে ডেভেলপমেন্ট করব এই আশায় বিভিন্ন প্রান্তে যান। আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে উনি বিভিন্ন জায়গায় যাবেন। বিশেষ করে আমরা মালদের একটু ডেভেলপমেন্টের কথা ভাবছি। ত্রুটি আছে, আমাদের সংশোধন হতে হবে, আমরা সংশোধন করছি। অর্থাৎ আমাদের যে হসপিটালগুলোর মানে পরিকাঠামোগত ত্রুটি, আমরা 2026-এর মধ্যে এই সংগঠন যাতে করে তারা ত্রুটিমুক্ত হয় তার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, বিভিন্নভাবে এনকারেজ করছে, তাদের উপর বিভিন্নভাবে রিসার্চ করার চেষ্টা করছে, বিভিন্ন রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তর তাদের নিয়ে যে নিয়ম মতো হসপিটাল চালাতে হবে।
এইটা যেমন আমরা করছি, আমরা করতে গিয়ে যেটা বুঝলাম মানুষের মেন্টাল ব্রেকআপ, যে বাইরে ছাড়া ভালো ট্রিটমেন্ট হয় না বা কলকাতায় ট্রিটমেন্ট করতে যাবে, এই মেন্টাল ব্রেকআপটা নষ্ট করার জন্য বা ঠিক জায়গায় আনার জন্য আমরা এই প্রচারের আলোয় এসেছি। আমাদের সংগঠন মনে করে আমরা অনেকখানি ডেভেলপ করেছি, সেটা আপনারা তুলে ধরুন। গ্রামগঞ্জে হসপিটালে চলুন, আপনারা দেখুন যে যে ত্রুটি আছে, বড় জোরে আপনাদের কাছে আবেদন, ত্রুটিগুলোকে গঠনমূলক সমালোচনায় নিয়ে আসুন। কারণ যদি মিডিয়া পারে কোনো একটা জায়গায় কোনো একটা দুর্নীতি হয়েছে বা কোনো একটা ডিস্টার্ব হয়েছে, সেটা যদি তুলে ধরে সব মিডিয়া, বাকিগুলো তুলে যদি না ধরে, তাহলে কিন্তু মানুষ আস্থা হারাবে এখানে ট্রিটমেন্টের জন্য। তাই আপনাদের কাছে করজোরে আবেদন, আপনারা হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের স্বার্থে আপনারা পজিটিভটা শুধু তুলে ধরুন, তা নাহলে মানুষের আস্থা আসবে না। কারণ আপনাদের মাধ্যমেই একমাত্র মানুষের আস্থা আসতে পারে। রাজ্য সরকারের সাথে কি কথাবার্তা হচ্ছে? দেখুন, রাজ্য সরকার সবসময় হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট চাইছেন, কিন্তু প্রথম কথা হচ্ছে যদি আপনি এইভাবে দেখেন তাহলে বেশ দেখতে পাবেন সরকারি জায়গায় মানুষ ট্রিটমেন্ট করায় 30%, বাকি 70% বেসরকারি হসপিটালে বা নার্সিংহোমে দেখান। এই যে 70% দেখান সেটা কিন্তু সরকারি টাকাতেই, কারণ স্বাস্থ্যসাথী প্রকল্পই অধিকাংশ চলে, সেই হিসেবে এগুলো দেখান। এই যে 70% যদি আমরা যদি ইউনাইটেড হয়ে গভর্নমেন্টকে সাপোর্ট না করি, তাহলে হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট বা মানুষ সেই সুবিধা পাবে না। সেই কারণে আমরা ইউনাইটেড হয়ে সঙ্গে সরকারের সহযোগিতা নিয়ে আমরা হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট করতে চাই। দেখুন, আমরা আজকে এসেছি নার্সিংহোম অ্যাসোসিয়েশন। আমি আমার একটাই পরিচয় দিচ্ছি, এই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছি, এই অ্যাসোসিয়েশনের মধ্যে আছি। বাকি পরিচয়টা আজ থাক না। এই 4 মাস হলো এই অ্যাসোসিয়েশন। আমরা টোটাল নার্সিংহোম হসপিটাল যত আছে ওয়েস্ট বেঙ্গলে একসাথে চালায় আনতে 2,500 নার্সিংহোম বা হসপিটাল আছে। আর প্রথমেই তো আমরা বললাম আর সবাই চলে আসবে না, যারা একটু দুর্বল তারা আসবে, তারা এসেছে এবং আস্তে আস্তে সবাই আসছে, ইউনাইটেড করছে। যদি প্রপার তার এভিডেন্স থাকে বা আমাদের কাছে কমপ্লেন আছে, সরকারের সহযোগিতা নিয়ে আমরা যেভাবেই হোক সেই জায়গা থেকে তাকে সরাতে বাধ্য করি। আজকাল একটু এবং আমার রিপোর্টার ভাইদের অনেক অভিনন্দন জানিয়ে আজকে আমি দুটো কথা বলতে চাইছি। আমি ত্রিপুরা থেকে এসেছি, হুগলি মেডিকেল নার্সিংহোম বলে আমাদের একটা নার্সিংহোম আছে, তার অন্যতম ডিরেক্টর আমি। আমাদের হুগলি জেলায় এই সংগঠনের বিস্তার খুবই কম, এখনো হয়নি। আমি ছোট করে বলতে চাই, 2008 সালে আমরা হুগলি ত্রিপুরা শহরে আমারই নেতৃত্বে হুগলি নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন করি। পরবর্তীকালে কোনো কারণে সেই অ্যাসোসিয়েশনটা হাইজ্যাক হয়ে যায় এবং আমি সেখান থেকে বেরিয়ে আসি এবং আজকে যাদের নাম আমি আমাদের সম্মানীয় মলয় পিক মহাশয়ের কাছ থেকে শুনলাম, যারা আরেকটা অ্যাসোসিয়েশন করে, তাদের অনেকেই ওই অ্যাসোসিয়েশনের মধ্যে দেখতে পেলাম। তো যাই হোক, সৌভাগ্যক্রমে আমি বেরিয়েছিলাম, তখন আমি ডায়াগনস্টিক ওনার্সের ডায়াগনস্টিক ওনার্সের রিপ্রেজেন্টেশন করতাম। তা এখন আমরা নার্সিংহোমটা সবে 1 বছর ধরে চালু করেছি, 1 বছর 2-3 মাস। এবং আমাদের কনভেনার সাহেব মাননীয় আব্দুল্লাহ মহাশয় আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমি ইন্টারেস্টেড হই যাতে এই সংগঠনের সঙ্গে আসতে পারি। একদম প্রিলিমিনারি স্টেজে এই সংগঠনের সঙ্গে এসেছি, এখনও কোনো কাজ করে উঠতে পারিনি, সবে এটা আমার দ্বিতীয় সভা। আগামী দিনে আশা করছি হুগলি জেলায় এবং তৎকালীন পুজো, চন্দ্রনগর, মগরা,
বা এদিকে শ্রীরামপুর যেসব নার্সিংহোম আছে তাদেরকে আমাদের ছাদের তলায় নিয়ে আসতে পারবো। এবং আজকে আমাদের চেয়ারম্যান সাহেব যেরকমভাবে আমাদের উদ্বুদ্ধ করলেন, তাতে আশা করি আগামী দিনে এই কাজটা আমরা সাফল্যের সঙ্গে করতে পারবো। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই
জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে, আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে 5 দিন ডিসচার্জ নিয়ে। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।